রামনারায়ণ রাম। কংগ্রেস তার স্বার্থে খড়গ দিয়ে ভারতকে বলি দিয়েছে। সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে এই করাচাবুকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, কংগ্রেস তো ইলেকশনের জন্য চারিদিকে প্রচুর খরচা করছে, এরা ভোট পাবে কি? আপনি কি বলেন? উত্তরে ঠাকুর বলছেন, এরপরও আবার ওরা ইলেকশনের জন্য আসছে। যে ক্ষতি ও সর্বনাশ এরা করেছে, জনগণের মধ্যে এতটুকুনও যদি চিত্ত বা পিত্ত থাকে, তবে এদের নাম আর কেউ করবে না। আজও যে এরা কিভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটের ভিক মাগছে বুঝি না। আমরা অতি ভালো মানুষ বলেই এরা কথা বলার সুযোগ পাচ্ছে। এদের বিরুদ্ধে দেশবাসীর অনেক আগেই রুখে দাঁড়ানো উচিত ছিল। অতি ভালো মানুষ বলেই এদিকে আর নজর দেয়নি বা রুখে দাঁড়ায়নি। ভারত বলির মুখেই হলো কংগ্রেস। দিনের পর দিন এরা শুধু ক্ষতি করে চলেছে। এই দেশটা ওদের পৈতৃক সম্পত্তি নয় যে যা খুশি তাই করে লুটবে। 20 বছর ধরে এরা তাই করেছে। এই রকম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনগণ কেন যে এখনো লড়াই করছে না, সেটা খুবই আশ্চর্যের বিষয়। ইংরেজ আমলের ধামাধরা স্বভাব আর পরাধীনতার রক্ত এখনো আমাদের মধ্য থেকে মুছে যায়নি। কংগ্রেস আবার আসনে আসতে চাইছে, এটা ভাবনারও বাইরে। দেশবাসী কেমন করে এই কথা শুনছে? আমার ব্যক্তিগত ধারণা, কংগ্রেস তার স্বার্থের জন্য ভারতকে খড়গ দিয়ে বলি দিয়েছে। যারা এটা করতে পারে তারা সব কিছুই পারে। ইচ্ছা করলে তারা বলি রদ করতেও পারে, কিন্তু তারা তা করেনি। কত বড় নিমক হারামি মির্জাফর তো শিশু, তারাই আবার দেশে কর্তৃত্ব করবে। তার চেয়ে আগুন জেলে মরে যাওয়া ভালো। দেশপ্রেমের অভাবেই এত দল হয়েছে। কোন দল যে ঠিক, প্রত্যেকের মনে এই জিজ্ঞাসা জাগছে। বহু দল একত্রিত হয়ে যে দল গড়ে ওঠে, সেখানেই ভালো মন্দ বিচার হয়। সেই দলকে স্বীকার করলে জনগণের অকল্যাণ হবে না। যুক্তফ্রন্ট এমনই একটি দল। এই দলে অনেকগুলো দল একত্রিত হয়েছে। ভবিষ্যতে আরও অনেক দল এসে মিশবে। তাদের ভাগ্য মন্দ বলেই অযথা একটা অপবাদ ঘাড়ে নিতে হয়েছে। তাদের সময়ে চালের চড়া দাম, ঘেরাও, অভাব অনটনের অপবাদ দেওয়া হয়েছে। এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠতে 1 বছর লাগে। তারা এত বড় রাজত্ব হাতে পেয়ে শাসনের ভার পেল মাত্র 9 মাস। এই 9 মাস আগের হিতাকাঙ্ক্ষীরা যা করে রেখে গেছেন, সেগুলো জনগণের কাছে যদি ধরে দেখানো হতো, তবে আমাদের শাসনভার যে এতদিন কার হাতে ছিল, প্রতি মুহূর্তে সে কথা ভেবে জনগণ শিউরে উঠত। যুক্তফ্রন্টের হাতে যখন শাসনভার এলো, সেই 9টি মাস তাদের শুধু হাবুডুবু খেতে হয়েছে। শাসনভার হাতে নিয়ে তারা দেখল দেশের বহু সম্পদ নিয়ে গেছে, বহু ক্ষতি করে গেছে। 200 বছরে ইংরেজ যে ক্ষতি না করতে পেরেছে, 20 বছরের স্বাধীনতা পেয়ে ওরা তার তুলনায় অনেক বেশি ক্ষতি করেছে। ওদের তৈরি গর্ত ভরতেই যুক্তফ্রন্টের 9 মাস কেটে গেল। কংগ্রেস যদি সত্যিকারের দেশকে ভালোবাসতো, দেশবাসী অভাবের সম্মুখীন না হয়ে খেয়ে রাস্তায় মরছে, এটা অনায়াসে সামলে নিতে পারত। যুক্তফ্রন্টকে অপদস্থ বা জব্দ করার জন্য দেশবাসীকে আগুনের মুখে ফেলে দেওয়াটা কি দেশবাসীকে ভালোবাসার পরিচয়? এটাকে বলে ছেলের সাথে শত্রুতা, তার বাপের মাথায় বাড়ি দিয়ে ছেলেকে আক্কেল দেওয়া। যুক্তফ্রন্টকে এভাবে তারা জব্দ করতে এসেছে। দেশবাসীর মাথায় বাড়ি দিয়ে ওদের জব্দ করে আবার দেশবাসীর নিকটেই ওদের অযোগ্য প্রমাণ করতে চাইছে। যুক্তফ্রন্টে নিজেদের মধ্যে যে মতদ্বৈধ হয়েছিল এবং অজয়বাবুর সাথে কমিউনিস্টদের যে গোলমাল লেগেছিল, সেটা নিজেদের ঘরের ঝগড়া। বাপে পুতে, ভাইয়ে ভাইয়ে কি ঝগড়া হয় না? রাগ করে কি বাড়ির থেকে বের হয়ে যায় না? তাতে কি বাড়ি ত্যাগ করা হলো? আমরা ছোট বয়সে নিজেদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে বলতাম, মামা বাড়ি চলে যাব। মামা বাড়ি যে বাড়ি নয়, এটা সত্যি কথা। অজয়বাবু মনের দুঃখে যে রাগারাগি করে যদি বলেই থাকেন আমি কংগ্রেসে চলে যাব, সেটা হলো মামার বাড়ি চলে যাবার মতো।
তখন সবাই ধরেছে, মামা বাড়ি যেও না, মামার দৃষ্টান্ত তো জানো, ভাগ্নেদের একেবারে শেষ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মামা বাড়িতে ঠাঁই হলো না, তার জন্য কংস তার কতগুলো ভাগ্নেকে আছড়ে মারলেন। শ্রীকৃষ্ণে আবার কংসকে বধ করলেন। আমি অজয়বাবুর সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করে বুঝেছি, দেশকে তিনি সত্যিই ভালোবাসেন। তিনি কংস বধ ঠিকই করেছিলেন, তবে বংশ তো এখনো আছে, সেটুকু আর রেখে লাভ কি? কংস বংশ ধ্বংস করার জন্য যুক্তফ্রন্ট আবার যেন বংশী হাতে নেয়। সেই বংশীর সুরে দেশবাসী সবাই যেন সুর মেলায়, তবেই হবে জাতির শত্রু ও দেশের শত্রুর ধ্বংস। আমাদের শাস্ত্রে সেই কথাই আছে, শত্রুকে দমন করতে হলে অস্ত্রের প্রয়োজন। তাই দেব দেবতারা নিজ হস্তে অস্ত্র ধারণ করেছেন। শাস্ত্রের নির্দেশ মতো চলতেই হবে, তা না হলে অপরাধ হবে। শাস্ত্র বলেছে, আমি নিজেই অস্ত্র। দেশের ক্ষতি যারা করবে, বাপ হোক জ্যাঠা খুড়া হোক, কাউকেই ছাড়া হবে না। এই রকম মন নিয়ে দেশবাসী চললে আর কোনো অভাবের সম্মুখীন হতে হবে না। অজয়বাবুর ওই ছেড়ে চলে যাব, তাদের ভেতরের সহজ সরল মান অভিমানের কথাগুলোকে স্বার্থান্বেষীরা চারিদিকে বিকৃত করে মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এটা তাদের স্বভাব। জনগণ একটু চিন্তা করলে অতি সহজেই বুঝতে পারবে, এতে হেয় প্রতিপন্ন হওয়ার চেয়ে তার মহত্বই বাড়বে। বলার আর কিছু নেই। আবার সেই সেন। একদিন সেনের পরাজয়ে আরামবাগের লোকেরা আনন্দে আত্মহারা হয়েছিলেন। যে থুতু ফেলে দেয়, সেই থুতু উঠিয়ে কেউ চাটে না। আরামবাগ কেন, দেশের কোনো বাঘই আর সেই থুতু উঠিয়ে নেবে না, এটা আমি বিশ্বাস করি। একদিন কংগ্রেস বলতে অজ্ঞান হতাম, কংগ্রেসই চরকায় সুতো কাটতাম। আজও যদি কংগ্রেসে সেরকম ব্যক্তি থাকতো, তাদের আমি সমর্থন করতাম। সেরকম কংগ্রেস থাকলে যুক্তফ্রন্টের সাথে এসে মিশত। ব্যক্তির স্বার্থের চেয়ে ব্যক্তির স্বার্থ বড়। এখন কংগ্রেসে যারা আছেন, দেশবাসী তাদের নাম কোনো দিনই শুনতে পারতো না। মতো যে নেতাজির জন্য দেশ স্বাধীন হলো, আজ তারা কংগ্রেসে আসেন। তারা সে নেতাজিকে চান না, তাই দেশবাসীও আজ তাদের চায় না। সেদিনকার কংগ্রেস আর আজকের কংগ্রেস কি ছিল আর কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কংগ্রেস চিরকালই ছিল নেতাজির বিরুদ্ধে। ত্রিপুরী কংগ্রেসে সুভাষের জয় হওয়াতে গান্ধীজির চেহারা পুত্র শোকাতুরের মতো হয়ে গেল। ঢাকলে তো চলবে না, চোখে দেখা। বাপুজি যদি ঠিক বাপুজি হতেন, সুভাষকে জড়িয়ে আনন্দে কাঁদতেন। সুতরাং বাংলাদেশের উপর এদের কি মনোভাব ছিল, সেটা বাংলা বলিতেই বোঝা গেল। এই সত্য কথাগুলো লিখলেই আলিপুর আর ব্যাংকশাল করতে হবে, এটাই হলো ডেডলক প্যাচ। আমি নিরপেক্ষ, আমি বলবই। প্রশ্নকারী বলছেন, আপনি তো দেশে সাম্যবাদ চান, কিন্তু সাম্যবাদের মধ্যে নানা রকম দলাদলি হয়ে গেছে। যেমন নকশালপন্থী, এরা তো ভোট চায় না, কমিউনিস্টদের সঙ্গে এদের খুব লড়াই চলছে। এ বিষয়ে আপনি কি বলেন? উত্তরে ঠাকুর বলছেন, আমি দেশের সাম্যবাদ চাই। বেদের সাম্যবাদ সবার ভেতরে জেগে উঠুক, এর চেয়ে শুভ আর কিছুতে হবে না। কমিউনিস্টদের ভিতরে তার ইঙ্গিত আমি দেখতে পেয়েছি। এদের মধ্যে যত দলাদলি থাক না কেন, ওটা খুড়তুতো জেঠতুতো ভাইয়ের ঝগড়ার মতো। আজ হোক কাল হোক এগুলো মিটে যাবে। কতগুলো স্বার্থান্বেষী এই সাময়িক ঝগড়ার সুযোগ নেয়। আজ কমিউনিস্ট পার্টি যদি দেশে না থাকতো, দেশে কেউ টিকতে পারতো না। কংগ্রেস আমাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতো। কমিউনিস্ট পার্টি এবং সবাই একত্র হয়ে যে যুক্তফ্রন্ট করেছে, তাতে তো দল আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। ট্যামের মতো যে একটা দল গজাচ্ছে, এদের উচিত ছিল যুক্তফ্রন্টের হয়ে খাটা। দেশবাসী আজ হোক কাল হোক সবাই সাম্যবাদে আসবে। সব দিকে ভালোভাবে বাঁচতে হলে মানুষের এই একটি মাত্র পথ। আমি জ্যোতিবাবুর সঙ্গে আলাপ করেছি, ভালো লেগেছে। তাদের পার্টির উপর যথেষ্ট নিষ্ঠা আছে, দেশের মঙ্গল চিন্তাই সব সময়ে করেন, তাও আমি বুঝেছি।
বিশ্বনাথ মুখার্জি, ডক্টর গনি, অমর চক্রবর্তী, সুকুমার রায়, সুশীল ধারা আরও অনেকের সাথে আলাপ আলোচনা হয়েছে। কারো মধ্যে হিংসাত্মক ও ক্ষতিকারক বুদ্ধি কিছু পায়নি। যুক্তফ্রন্ট তারা রাখতে পারেননি, সেজন্য তারা দুঃখিত। নিজেদের মধ্যে প্রীতিরও অভাব নেই। দেশের শান্তির জন্য তারা যথেষ্ট চিন্তা করেন। মাঠে তারা নেমেছেন, জনগণের সেবায় তারা নেমেছেন। যুক্তফ্রন্ট ফিরে এসে যাতে দেশ ও জাতির সেবায় থাকতে পারে, তাই আমাদের করা উচিত। প্রশ্নকারী বলছেন, কমিউনিস্টরা তো ধর্মে বিশ্বাসী নয়, সেজন্যই তো অনেকে ভাবে আপনি কি বলেন? উত্তরে ঠাকুর বলছেন, কে বলেছে বিশ্বাসী নয়? তাদের ধর্মে তো তারা বিশ্বাসী, সেই তো যথেষ্ট। তোমাদের ধর্মে অনেক জাতি বিশ্বাস করে না, তাতে কি আসে যায়? তোমার বাবাকে আর একজন বাবা বলেনি বলে রাগ করার কোনো কারণ নেই। যার যার পিতাকে শ্রদ্ধা করলেই যথেষ্ট। কমিউনিস্টদের তাদের নীতির উপরে যথেষ্ট শ্রদ্ধা আছে। তোমাদের মন্দির থেকেও তো তোমরা পয়সা মারছো। তোমাদের নীতির উপর মোটেই তোমাদের শ্রদ্ধা নেই। ওদের নীতির উপর তার চেয়ে বেশি শ্রদ্ধা ওরা রাখে। সেদিন গান্ধীর সাথে হজরত মোহাম্মদের তুলনা দিয়েছে। দেখো মুসলমানরা কেমন ক্ষেপে গেছে। আমি খুশি হয়েছি এই জন্য যে ওরা নীতির উপর যথেষ্ট শ্রদ্ধা রাখে। গান্ধীর সাথে বুদ্ধের, কৃষ্ণের, নিমাইয়ের, রামের তুলনা দেয়। সেই সম্প্রদায় থেকে কেউ ক্ষেপেছে। তুমি তো নিমাইয়ের ভক্ত, তুমি খেপেছ। তুমি যখন বলে খালাস, সর্বভূতে ভগবান, এও একটা রূপ। মুসলমান সম্প্রদায় ঠিক আছে, তাদের নীতির উপর শ্রদ্ধা আছে বলেই। আমাদের হিন্দু ধর্মের জওহরলাল কোনোদিন গড়ের মাঠে ধর্মের অনুষ্ঠান ডেকে উপাসনা করেননি। কিন্তু মুসলমানদের যে কোনো শ্রেষ্ঠ নেতা গড়ের মাঠে গিয়ে সকলের সাথে নামাজ পড়তে দ্বিধা করেন না। এদের মধ্যে সাম্যবাদের এই সমতাটুকু আছে বলেই এরা আজ কত বড় হয়ে গেছে। নিজেদের নীতির উপর যাদের শ্রদ্ধা আছে, আমরা তাদেরই শ্রদ্ধা করব। আমি অনেক পার্টি দেখেছি, অনেক নীতির সাথে মিশেছি। বৈষ্ণব সম্প্রদায় তাদের নীতির উপর যথেষ্ট শ্রদ্ধা রাখে। খ্রিস্টানদের মধ্যে, মুসলমানদের মধ্যে নীতির উপর শ্রদ্ধা আছে। কমিউনিস্টদের তাদের নীতির উপরে যথেষ্ট শ্রদ্ধার পরিচয় পেয়েছি। তাতে মনে হয়েছে অন্যান্যদের চেয়ে এদের মনোবল বেশি। এরা রাত নেই, দিন নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, যেভাবে দিনের পর দিন বেরিয়ে দলকে গড়ে তুলেছে, এটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। ঘরে ভীষণ বিপদ, কিন্তু পার্টির ডাকে বেরিয়ে যেতে মুহূর্ত দেরি করে না। অনেকে বলবে বাড়ির কর্তব্যের ত্রুটি করছে, কিন্তু গড়ার মূলে সাফল্যের জন্য ওরকম না হলে চলে না। মিলিটারি যখন মার্চ করে তখন পিছপা হতে জানে না। ওদেরও নিজেদের কাজে পিছপা হতে কম দেখা গিয়েছে। বিভিন্ন নীতির প্রভাবে বিক্ষিপ্ততা আসতে পারে, তাই ও রকম শিক্ষা। ভগবান নেই, কিছু নেই, এ কথা যদি সম্পূর্ণ বিশ্বাস করিয়ে দেওয়া যায়, তখনই নিজের কর্মের উপরে আস্থা স্থাপনের চেষ্টা হবে। নিজের উপর আস্থা হলেই কর্মে বিশ্বাসী হবে। ভগবান বিশ্বাস করানোর চেষ্টা হলে সম্পূর্ণ বিশ্বাস তো আসবেই না। যা ও ভয় ভীতিতে হবে, সেটা এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে যে না এদিক না ওদিক। তাতে নিজের কর্মের উপর আস্থা কমে যাবে। ভগবানের উপর আস্থা করে চললে তাও সম্পূর্ণ হবে না। দোটানাতে পড়ে পার্টির কাজ ভালো হবে না। প্রতি মুহূর্তে অসুবিধার সৃষ্টি হবে। দেশ, জাতি, পার্টিকে সর্বদিকে সবল করে তোলবার পক্ষে প্রথমেই হলো এখানেই সব, এরপরে কিছু নেই। এইভাবে গড়ে উঠলে মনোবল হয়। কাঁচা মাটিতে ছাপ লেগে যেতে পারে, তাই এমন কোনো জায়গাতে প্রথম যাওয়া উচিত নয় যাতে ছাপ লেগে আসতে পারে। তাই ওদের ধর্মানুষ্ঠানে যাওয়া নিষিদ্ধ। অনেক সাধনার অনেক নিয়ম আছে, তাদের না হয় এটা একটা নিয়ম। ভগবানকে বিশ্বাস করে না, এটা যদি তাদের নিয়মের মধ্যে পড়ে, তাতে আসে যায় কি? প্রত্যেক ধর্মেই তো নিয়ম থাকে। তারা যদি তাদের নিয়ম পালন করে
অন্য কারো মাথা ব্যথা হওয়া উচিত নয়। প্রশ্নকারী বলছেন, ওরা তো আমাদের ধর্মের উপর আক্রমণাত্মক কথা বলে, বাপ মাকে মানতে চায় না। এ বিষয়ে আপনি কি বলেন? উত্তরে ঠাকুর বলছেন, ওগুলো কিছু না। প্রথম প্রথম দাঁত উঠলে বাচ্চা মায়ের যে স্তনপান করছে সেই স্তনেই কামড় দিয়ে বসে, তাই বলে কি তাকে শত্রু বলা হয়? মা উহ করছে, ওহ করছে, আবার আদরও করছে। আমাদের দেশ হচ্ছে ধর্মপ্রাণ দেশ। নতুন কিছু প্রবর্তন করতে গেলে নতুন দাঁত হলে যেরকম এটা ওটা কামড়াতে ইচ্ছে করে, সেই রকম এদিক ওদিক কথা বলে দেখে কি রকম হয়। নতুন দাঁত ওঠার মতো নিজেদের মধ্যে তর্ক বিতর্কটা যার যার স্ট্যান্ড পয়েন্ট এ দাঁড়িয়ে কথা বলতে চায়, দেখি কতটুকুনু ওরা আমাকে বোঝাতে চায়। রাগারাগিটা এখানেই হয়। কমিউনিস্ট ছেলেরা যা শেখে ঘরে বাইরে প্রয়োগ করে। কিছু জানা যায় কি না, বোঝা যায় কি না, বোঝানো বা জানানো যায় কি না, নাতে যতটা কনভিন্সড করানো যায়, হ্যাঁতে ততটা সম্ভব হয় না। হ্যাঁ ও না এর মধ্যে বিবাদ হয় বেশি। তারপর এগুলো আর থাকে না। তখন প্রত্যেক নীতির উপরেই ওরা শ্রদ্ধাশীল হয়। স্বার্থান্বেষীরা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে নানা অপপ্রচার করে মানুষের মনে একটা ভীতির সঞ্চার করেছে। এটা সম্পূর্ণ ভুল। অন্য যে কোনো পার্টির থেকে এই পার্টির উপর আস্থা স্থাপন করা যায়। সাম্যবাদীরা হবে ইউনিভার্সাল টিউনের অনুসরণকারী। কমিউনিজম এর ভিত্তি সেই সমসুরে বাঁধা। কমিউনিস্ট পার্টির মধ্যে সেই সুরই বাজবে। বাজাতে গিয়ে যদি কখনো বেসুরে পড়ে, তবে কান এমনই যন্ত্র যে ঠিক সুরে নিয়ে যাবে। এ সুর কেবল গানেই নয়, প্রত্যেক কাজেই আছে। যেখানে ছন্দ, মাত্রা, দাড়ি কমা, সেখানে এই সুর। এই পৃথিবীতে সকল জীবেরই সমান অধিকার। প্রকৃতির প্রশাসন সম্পূর্ণ কমিউনিজম এর উপর প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের চিন্তাধারাগুলো সেইভাবেই আসবে, এটাই স্বাভাবিক। বিশ্বস্রষ্টাকে কেউ নাই দিয়ে মানছে, কেউ আছে দিয়ে মানছে। গভীর ঘুমে একজনের একভাবে দৃষ্টিভঙ্গিমা খুলছে। কেউ দেশ জাতিকে সেবা করা বড় মনে করে, কেউ বনে গিয়ে সাধনা করাটা বড় মনে করে। কে বড় কে ছোট তা কিছু বলা হচ্ছে না। বাইরের দিক থেকে তাড়াতাড়ি যেটা আসে সেটাই লোকে দেখে। সংসার ত্যাগ করে বনে গিয়ে একজন মহাপুরুষ হলেন। সেখানে তিনি বসে বসে বিশ্বের কল্যাণ চিন্তা করছেন। এদিকে কর্মীরা বহু পরিশ্রম করে কোনো একটি কাজে সাকসেসফুল হলো। ভক্তরা রটালে তার আশীর্বাদে সবকিছু সম্ভব হলো। সেখানেই খেপে উঠছে কর্মীরা। করলাম আমরা, আর সেখানে বসে বাহাদুরি নিচ্ছে সে। যে জিনিস প্রমাণ করা যাচ্ছে না, সেরকম কথা না বলাই ভালো। এখানে এরকম অনেক অযথা কথা আছে যেগুলো ভিত্তিহীন। সাধু গুরু মহান যারা আছেন, তারা যে দেশের জন্য কল্যাণ কামনা করেন না তা বলছি না। তবে যারা নীরবে কল্যাণ কামনা করেন, তাদের নীরবে থাকাই ভালো। ভক্তদের মাধ্যমে ওই রকম অযথা প্রচার না হওয়াই সমীচীন। সমস্ত জগৎ কণা শক্তির সমন্বয়েই গড়ে উঠেছে। প্রত্যেকটি কণা এক একটি কর্মী। প্রতিটি কর্মীর শক্তি একত্র হয়েই গড়ে উঠেছে দেশ ও জগৎ, গড়ে উঠেছে আমাদের এখানকার সর্বপ্রয়োজনীয় ব্যবস্থা। এই ব্যবস্থার মূলেই কর্মীদের কর্ম ও পরিশ্রম। কর্মীরা পরিশ্রম করে সমবন্টন থেকে বঞ্চিত হলেই অবাঞ্ছনীয় অবস্থার সৃষ্টি হয়। কমিউনিস্টরা প্রথমে কৃষক ও মজদুরদের হাতে নিলেন, কারণ ওরাই এখানে সবচেয়ে সাফারার। মজুদওয়ালারা ওদের সুযোগ নিয়ে মজুদ বাড়াতে লাগলেন। সেখানে আবার হস্তক্ষেপ করতে হলো। সমাজকে দেশকে বাঁচাতে হলে মজুদ প্রথা বন্ধ করতে হবে। এই মজুদদাররাই হলো সব গোলমালের মূলে, সমাজের বৃহৎ ক্ষতির মূলে। তারা মজদুরদের গরু ঘোড়া মহিষের চেয়ে বেশি বলে মনে করতেন। তাদের একটু কিছু দিয়েই ভোলাতে পারবে, এইভাবেই এতদিন তারা এই সরল প্রাণদের ব্যবহার করে আসছে। এদের দিকে তাকানোর কেউ ছিল না। কমিউনিস্টরা আজ এদের পাশে এসে দাঁড়িয়েছে। এই চিন্তাতেই আমি সব সময়ে কাজ করে আসছি ও করি। সুতরাং মজদুরদের সরাতেই হবে।
যারা আমাদের ডাল ভাত খাইয়ে বাঁচিয়ে রেখেছে, সেই কৃষক ও মজুরের স্থান পাবে না এটা হতেই পারে না। তারা বাঁচলেই দেশ বাঁচবে, তাদের স্থান দিলেই দেশ স্থান পাবে। আজ আমাদের এটাই কর্তব্য। মজদুরদের বৃহৎ কল্যাণে কোন কোন কাজে সমূহ কতগুলো অসুবিধার সৃষ্টি হলেও সেটা চিরস্থায়ী নয়। মজদুর ও কৃষকদের বৃহৎ সুবিধা করতে গিয়ে কমিউনিস্টরা তাদের অসুবিধায় ফেলেছেন, একথা যেন তারা মনে না করেন। রোগীকে অপারেশন করতে গিয়ে অনেক বিপদেরই সম্মুখীন হতে হয়। তার জন্য রোগীকে মেরে ফেলা ডাক্তারের উদ্দেশ্য, এ কথা বলা ঠিক নয়। ভালো করার উদ্দেশ্যেই অপারেশন করা, এটা যেন কেউ বুঝতে ভুল না করে। স্বার্থান্বেষী মজদুররা নানা প্রকার অপপ্রচার করে, এক্ষেত্রে ভুল বোঝাতে চেষ্টা করে। ইলেকশন এসে গেছে, ভোট কাকে দেবে সেটা বলার প্রয়োজন হয় না। সমাপ্ত এখানে। রাম নারায়ণ রাম।